আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আজকে আলোচনা আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল 2024 সালে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু গত বছরের জুলাইতে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছিলেন সংস্থাটির মহাপরিচালক। গত 8 মাস ধরে সাইমা ওয়াজেদ পুতুল বিষয়টি নিয়ে কয়েক দফা চিঠি দিয়েও কোনো জবাব পাননি। এবার সংস্থাটির মহাপরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছেন। 19 আগস্ট ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক খবরে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, পুতুল তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে স্বাধীন তদন্ত দাবি করেছেন। সবশেষ চিঠিতে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতা এবং হয়রানির অভিযোগ এনেছেন। একই সাথে তিনি বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন। পুতুলকে ছুটিতে পাঠানোর পর যে ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ করা হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি। ধারণা করা হচ্ছিল এরপর পুতুলকে তার দায়িত্ব ফেরত দেওয়া হবে, কিন্তু 17 আগস্ট নতুন ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ দেওয়ার পর সাইমা ওয়াজেদ পুতুল আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, পুতুলের পক্ষে এবার সোচ্চার হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ। এসব দেশ কোন প্রক্রিয়া এবং ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে পুতুলকে এতদিন ছুটিতে রাখা হয়েছে এবং বাংলাদেশের দুদক সহ সংশ্লিষ্ট কিছু কর্তৃপক্ষ কিভাবে কূটনৈতিক প্রটোকল ভেঙে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, এসব বিষয়ে নতুন করে কৈফিয়ত তলব করতে যাচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। 2024 সালের 1 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে 5 বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল বা ACAR এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2023 সালের নভেম্বরে ACAR এর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে তিনি নেপালের প্রতিদ্বন্দ্বী শম্ভু আচার্যকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন। 10টি ভোটের মধ্যে সাইমা ওয়াজেদ 8টি ভোট পেয়েছিলেন, যেখানে আচার্য পেয়েছিলেন মাত্র 2টি। পুতুল এই পদে প্রথম বাংলাদেশী এবং দ্বিতীয় নারী নির্বাচিত হয়েছিলেন। হুর আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2029 সালের শুরুতে, কিন্তু তার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। 2024 সালের আগস্ট মাসে আন্দোলনের মুখে তার মা শেখ হাসিনা ক্ষমতা হারান এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পরপরই সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কিছু অভিযোগ সামনে আনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 2025 সালের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক পুতুলের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে 2টি মামলা দায়ের করে। বাংলাদেশের দুদক এই মামলা দুটি দায়েরের 4 মাস পর WHO 2025 সালের 11 জুলাই পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠায়। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছিল সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হওয়ার নির্বাচনী প্রচারণায় শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং সূচনা ফাউন্ডেশন সম্পর্কিত তহবিলের অপব্যবহার করেছিলেন। দুদক অভিযোগ করে পুতুল আঞ্চলিক পরিচালক পদে নিজের যোগ্যতা তুলে ধরার সময় তার শিক্ষাগত রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের ভিত্তিতে পুতুলের অপসারণ চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়েছিল। পুতুলের বিরুদ্ধে দুদকের আরো একটি অভিযোগ ছিল। গত 26 জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, দুদকের অভিযোগে জানানো হয়েছে পুতুল তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন বা প্রায় 30 কোটি টাকা সংগ্রহ করেন। যদিও পরে একটি মামলায় 930 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের কথা বলা হয়, যে টাকা তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে খরচ না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয়। ইউনূসের আমলে বাংলাদেশের দুদক থেকে অভিযোগ পেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পুতুলকে ছুটিতে পাঠান। তবে পুতুলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তটি মহাপরিচালক বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে,
হুর মহাপরিচালক অভ্যন্তরীণ ইমেলে পুতুলের এই পদে থাকার ব্যাপারে ইনুস সরকার আপত্তি ও প্রশ্নগুলো তুলে ধরেছিলেন। বিশেষ করে বাংলাদেশের দুদকের অভিযোগগুলো তুলে ধরা হয়েছিল। তবে নিয়ম অনুযায়ী বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সদস্য রাষ্ট্রগুলোকে জানানোর বিধান থাকলেও সে সময় হুর মহাপরিচালক নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার পুতুলকে যখন মহাপরিচালক অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিলেন, তখন ওই সিদ্ধান্তটিকে বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবং স্থায়ী অপসারণের দাবি তোলা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত 8 মাস ধরে সাইমা ওয়াজেদ পুতুল বারবার ডব্লিউএইচও এর মহাপরিচালক টেড্রোস গেব্রিয়েসুসের কাছে তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে স্বচ্ছতা দাবি করে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছেন। সবশেষ গত মাসে তার আইনি প্রতিনিধিদের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে, যেখানে উপযুক্ত জবাব না পেলে পুতুল আইনের আশ্রয় নেবেন বলেও উল্লেখ করা হয়েছে। পুতুল অভিযোগ করেছেন ডব্লিউএইচও তাদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। তিনি 1 বছরেরও বেশি সময় ধরে ছুটিতে থাকা অবস্থায় কোনো আনুষ্ঠানিক তদন্ত করা হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন। অসদাচরণের পাশাপাশি তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট ও হয়রানির অভিযোগ তুলেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কন্যা তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে স্বাধীন তদন্ত চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। সাইমা ওয়াজেদ অভিযোগ করেছেন, বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত আক্রোশ এবং তার সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু গত 8 মাসে ডব্লিউএইচও তাদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। পুতুল জানতে চেয়েছেন, তিনি যে গত 1 বছরের বেশি সময় ধরে ছুটিতে আছেন, এই সময়টাতে কোনো আনুষ্ঠানিক তদন্ত করা হচ্ছে কিনা। ইন্ডিয়ান এক্সপ্রেস বিষয়টি নিয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জানতে চেয়েছিল, তবে সাইমা ওয়াজেদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের ইমেল পাওয়ার কথা স্বীকার করলেও পুতুলের বিরুদ্ধে আদৌ কোনো অভিযোগ আছে কিনা কিংবা ওই সব অভিযোগ নিয়ে কোনো তদন্ত হয়েছে কিনা সেসব নিয়ে কোনো কিছু জানাতে অপারগতা জানিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, পুতুলের আইনজীবীরা সবশেষ চিঠিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে কূটনৈতিক যোগাযোগের যথাযথ প্রক্রিয়া ও প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ এনে দুদক ও বাংলাদেশের তৎকালীন সরকারের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ডব্লিউএইচও এর সরাসরি যোগাযোগ ও লেনদেন সহ বেশ কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুতুল অভিযোগ করেছেন, নির্বাচিত আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে শুধু একটি দেশ থেকে প্রাপ্ত তথ্য কিভাবে মূল্যায়ন করা হয়েছিল, যাচাই বাছাই করা হয়েছিল এবং সেগুলো মূল্যায়ন করা হয়েছিল সে সম্পর্কে ডব্লিউএইচও এখনো সম্পূর্ণ প্রকাশ্য ব্যাখ্যা দিতে পারেনি। সাইমা ওয়াজেদ অভিযোগ করেছেন, মোহাম্মদ ইউনূসের পরামর্শে তাকে টার্গেট করা হয়েছে, কারণ তিনি শেখ হাসিনার কন্যা। ব্যক্তিগত আক্রোশের কারণে মোহাম্মদ ইউনূস এমন অভিযোগ করেছিলেন। পুতুলের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে, হুর দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য দেশগুলোর কাছে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। এসব সদস্য রাষ্ট্র এসইআরও এর আঞ্চলিক পরিচালক পদে তার মনোনয়নের পক্ষে ভোট দিয়েছিল, যার ফলে তাদের কাছে তার সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ এনেছেন পুতুল। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে একটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষ থেকে রাজনৈতিক অনুরোধ পাওয়ার সাথে সাথে পুতুলকে ছুটিতে পাঠাতে যেভাবে দ্রুত গতিতে টেড্রোস নিজে ইথিওপিয়া থেকে ইমেল পাঠিয়েছিল, সেটি নিয়ে সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এত দ্রুত ও এমন ভাবে কোনো ধরনের অভ্যন্তরীণ তদন্ত না করে সংস্থাটির কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার নজির নেই। এমনকি তাকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য নানা পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেছেন। সূত্রগুলো বলছে, পুতুলকে এভাবে একটি দেশের অভিযোগের প্রেক্ষিতে ছুটিতে পাঠানো এবং তার চিঠির জবাব না দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য রাষ্ট্রগুলো। এর মধ্যে সদস্য রাষ্ট্রগুলোর আপত্তি ও চাপে দুটি সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে। একটি হলো, পুতুলকে ছুটিতে পাঠানোর পরপরই ডব্লিউএইচও এর ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়।
কিন্তু পরে সদস্য দেশগুলোর চাপের মুখে তা আবার যুক্ত করা হয়। বর্তমানে সংস্থাটির মেইন ওয়েবসাইটে পুতুলের পেজটি আছে। আরেকটি বিষয় হলো, ছুটিতে পাঠানোর পরও পুতুলকে সংস্থাটি বেতন ও অন্যান্য সব সুযোগ সুবিধা বহাল রেখেছে। তিনি পূর্ণ বেতন, বাড়ি ভাড়া ও চাকরির শর্ত অনুযায়ী অন্যান্য সুবিধা পাচ্ছেন। দায়িত্ব পালন না করেও আঞ্চলিক পরিচালকের সব খরচ বহন করতে হচ্ছে। এই সিদ্ধান্ত জাতিসংঘের একটি সংস্থার জন্য কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি দেশ। এমন প্রেক্ষাপটে সায়েম অজাদকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে একাধিক সদস্য দেশ। ডাব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মোট সদস্য দেশ আছে 10টি। বাংলাদেশ ছাড়া অন্য সদস্য দেশগুলো হলো ভারত, ভুটান, উত্তর কোরিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও তিমুর লেস্তে বা পূর্ব তিমুর। এর মধ্যে ভারত সহ অন্তত 7টি দেশ সায়েম অজাদকে অবিলম্বে নিজ পদে ফিরিয়ে আনার পক্ষে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে। সায়েম অজাদ পুতুলকে দায়িত্বে ফেরাতে কয়েকটি সদস্য দেশ গত 3-4 মাসে মৌখিক ও লিখিতভাবে ডাব্লিউএইচও কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, একটি সদস্য দেশ মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন আঞ্চলিক পরিচালককে ছুটিতে পাঠানো সংস্থার নিয়ম নীতি ও কার্যক্রমের জন্য ক্ষতিকর। পুতুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতার যাচাই এবং সেসব অভিযোগের ভিত্তিতে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে প্রশ্ন তুলেছে এসব সদস্য দেশ। হুয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক বেসামরিক কর্মচারী বা ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্টস হিসেবে পরিচিত। তাদের দায়িত্ব কোন নির্দিষ্ট দেশের প্রতি নয়, বরং একচেটিয়াভাবে হুয়ের স্বার্থের প্রতি। তাদের আচরণবিধি অনুসারে তারা কোনো সরকার বা সংস্থার কাছ থেকে নির্দেশ চাইতে বা গ্রহণ করতে পারেন না। হু মূলত তাদের নিজস্ব স্টাফ রেগুলেশন ও রুলস দ্বারা পরিচালিত হয়, যেখানে অসদাচরণ বা প্রশাসনিক ছুটি এর নিয়মাবলী নির্দিষ্ট করা আছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, পুতুলকে নির্বাচিত করা সদস্য দেশগুলোর কোনো মতামত বা সিদ্ধান্ত ছাড়াই তাড়াহুড়ো করে নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে ছুটিতে পাঠানো হয়েছিল। সদস্য রাষ্ট্রগুলোর অভিযোগ হলো, পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে যে দণ্ড দেওয়া হয়েছে সেটির বিচারিক প্রক্রিয়া তার অনুপস্থিতিতে হয়েছে। বাংলাদেশের ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজাদ জয় এবং মেয়ে সায়েম অজাদ পুতুলের জেল জরিমানা হয়েছে। পৃথক 3 মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি মামলায় সায়েম অজাদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের 27 নভেম্বর এই রায় হয়। সূত্রগুলো বলছে, পুতুলকে যখন ছুটিতে পাঠানো হয় তখন ডক্টর ক্যাটরিনা বোহেমকে অফিস ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছিল সম্প্রতি তার দায়িত্ব শেষ হলে পুতুলকে ফিরিয়ে আনা হবে, কিন্তু গত 17 আগস্ট ডক্টর নীলেশ বুদ্ধাকে নতুন করে অফিস ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পরপরই পুতুল আইনি লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার 60টি সদস্য রাষ্ট্র বিষয়টি নিয়ে নতুন করে কৈফিয়ত তলব করবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি গত 6 মাসে যে সকল কাজকর্ম করেছে, যে সকল সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের বিএনপির জামানাতে যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত আগামী দিনের রাজনীতির যে গতি, সেই গতিকে নিয়ন্ত্রণ করবে, সেগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি হলো রাষ্ট্রপতির পদ থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে তড়িঘড়ি করে বিদায় করে দেওয়া। এই কাজটি যদি বিএনপি যেদিন ক্ষমতায় এসছে তার 1 সপ্তাহের মধ্যে করত, আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির একটা স্মার্ট সিদ্ধান্ত হতো এবং এটা নিয়ে কোনো আলোচনা হতো না। কিন্তু যে সময়টিতে এবং যেভাবে এই কাজটি করা হয়েছে, এতে করে বিএনপির ত্রিমাত্রিক সমস্যা তৈরি হয়েছে। তার প্রথম সমস্যা হলো যে বিএনপি, সবাই ধারণা করছে বিএনপি ভয় পাচ্ছিল, রাষ্ট্রপতিকে ভয় পাচ্ছিল, জরুরি অবস্থাকে ভয় পাচ্ছিল, সেনাবাহিনীকে ভয় পাচ্ছিল, আওয়ামী লীগকে ভয় পাচ্ছিল এবং
বঙ্গভবনকে একটা তার ক্ষমতার যেটা কন্টেম্পোরারি যে পাওয়ার হাউস, একটা বিপরীতমুখী পাওয়ার হাউস, এই আতঙ্ক তাকে তাড়া করছিল। এবং আপনারা জানেন যে যে কোনো ভাবে যে কোনো মূল্যে আপনার মধ্যে যদি একবার কোনো ভয় ঢুকে যায় এবং সেই ভয়ের কারণে যদি আপনি কোনো একটা কাজ করেন, টুডে অর টুমোরো সেই ভয় আপনাকে অবশ্যই অবশ্যই তাড়িত করবে এবং সেই ভয়ের কারণে প্রকৃতিগতভাবে আপনি ওই যে বিষয়ে ভয় পেলেন ওই বিষয় আপনার জীবনে অবশ্যই অবশ্যই ঘটবে। এটা হলো একটা প্রকৃতির নিয়ম। তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসছে, তারা একজন দলীয় রাষ্ট্রপতি পদে নিয়োগ দেবে, এটা একেবারে স্বাভাবিক। এবং এই কাজটি 1 মাসের মধ্যে হতো, 15 দিনের মধ্যে হতো। এখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থেকে শুরু করে অন্য কারা যারা আছে কেউ এটা নিয়ে কোনো কথাবার্তা বলতে পারতো না। কিন্তু যখন থেকে অলনে ছাড়েন একেবারে 5 মাসের মাথায় খুবই দ্রুততার সাথে উইদিন 7 days তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং নানা কথা বাতাসে ঘুরে বেড়ালো। তিনি লন্ডনে গেলেন, অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব লন্ডনে গেছেন, সেই লন্ডনে বসে তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং এই অপরাধে তাকে মানে ক্ষমতাচ্যুত করা হলো ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু বাস্তবতা হলো যে বিএনপির মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল যে কোনো কারণে যদি কেউ, অর্থাৎ রাষ্ট্রপতির যে ইনহারেন্ট পাওয়ার আছে সেই ইনহারেন্ট পাওয়ার দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন। রাষ্ট্রপতিকে বাগে রেখে ক্যান্টনমেন্ট যে কোনো সময় যে কোনো সরকারের বিরুদ্ধে একটা কঠোর সিদ্ধান্ত নিতে পারে, সামরিক আইন জারি করতে পারে, তারপরে তারা জরুরি অবস্থা জারি করতে পারে, রাষ্ট্রপতিকে দিয়ে পার্লামেন্ট ভেঙে দিতে পারে, আরো অনেক কিছু করতে পারে। তো এই কাজগুলো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের দ্বারা হতে পারে। এই যে তার আতঙ্ক, এই যে তার ভয়, এটা শাহাবুদ্দিন চুপ্পু নয়, এই পদে এখন যারাই আসবে, সেটা মির্জা ফখরুল সাহেব আসুক কিংবা এমনকি জুবাইদুর রহমান আসুক, এই ভয়টা সবসময় তাদের মধ্যে থেকে যাবে। বোঝার চেষ্টা করুন, ইতিহাসের যাকে সবচেয়ে আপন মনে করা হয়, একেবারে আপন, সেই আপন মানুষের দ্বারাই কিন্তু পৃথিবীর সবচেয়ে নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটে। ইতিহাসের আমাদের এই পাক ভারত উপমহাদেশের খুব নামকরা একজন সম্রাট ছিলেন, মগধের সম্রাট বিম্বিসার। বিম্বিসারের ছেলে অজাতশত্রু। তো অজাতশত্রু যখন গর্ভে এলেন তো তখন জ্যোতিষীরা বলল যে এ ছেলে জন্মগ্রহণ করে তার পিতাকে হত্যা করবে। তো যাই হোক, পিতাকে হত্যা করবে। বিম্বিসার অসাধারণ একজন শাসক ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, গৌতম বুদ্ধের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তো কাজী তিনি জ্যোতিষীদের বললেন যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়তি, কিন্তু এটা কি করা যায়, দেখি কি করা যায়। তো বললো যে ঠিক আছে, সে ছেলে যা চায় সেটা তাকে দিয়ে দেওয়া হোক। দিয়ে দিলে হয়তো হতে পারে, কিন্তু ইট নট শিওর। এর মধ্যে ছেলে বড় হলো, বড় হওয়ার পরে অল অন এ সাডেন একদিন বিভিন্ন লোকের পরামর্শে সে তার পিতার রুমে ঢুকলো, পিতাকে হত্যা করতে উদ্যত হলো। তার যে বডিগার্ড, সেই বডিগার্ড তাকে ধরে ফেললো। ধরে ফেলার পরে এখন রাজা তাকে ক্ষমা করে দিলেন এবং ওই জ্যোতিষীদের কথা তার মনে পড়লো, তিনি ছেলের বরাবরে সিংহাসন দিয়ে তিনি চলে গেলেন বনবাসে, বিম্বিসার বনবাসে গেলেন। তো সেখান থেকে তিনি মাঝে মধ্যে তার রানীকে দেখতে আসেন, প্রাসাদে দেখতে আসেন। অজাতশত্রুর যারা মন্ত্রী মিনিস্টার তারা বলার চেষ্টা করলো যে আপনি দেখেন, এই লোক যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত আপনি রুমির রাজা হতে পারবেন না, আপনাকে রাজকুমারী ভাববে। দেখেন, সে বনবাস থেকে আসছে আর প্রাসাদের সব লোক তাকে মহারাজ মহারাজ করতেছে। আপনি যে মহারাজ এটা কেউ মানছে না। তখন
অজস্র বলল যে কি করা যায়, বলে তাকে যে কোনো ভাবে মেরে ফেলতে হবে। এরপর সে তার বাবাকে অ্যারেস্ট করে ফেললো। এবং সেই কাহিনী যদি আপনি বলেন, বিশাল কাহিনী কিভাবে তাকে মারা হলো, তখন আপনি বুঝবেন যে ভয় থেকে, আতঙ্ক থেকে মানুষ কি করে। এবং নিজের ছেলে এবং নিজের বাপ, একই ধরেন আওরঙ্গজেবের এবং শাহজাহানের ঘটনা তো আমরা সবাই জানি। একইভাবে অ্যাগ্রিপিনা এবং তার স্বামীর ঘটনা, মানে নিরো, সম্রাট ক্লডিয়াস নিরো এবং তার বাবার এবং মায়ের ঘটনা আমরা জানি। স্বামী স্ত্রী তার স্বামীকে মেরে ফেললো। আবার যে সন্তানের সিংহাসনে বসানোর জন্য, নিজেকে বসানোর জন্য তার স্বামীকে মেরে ফেললো, সেই সন্তান আবার তার মাকে মেরে ফেললো। এইরকম ঘটনা অনেক ঘটে। ফলে এখানে যে কোনো কারণে যদি রাষ্ট্র ক্ষমতা নিয়ে কারোর মধ্যে ভয় তৈরি হয়, তাহলে সেই ভয় তাকে খাবেই, টুডি অর টুমরো। সেই দিক থেকে এই যে বঙ্গভবনকে নিয়ে বিএনপির যে ভয়, এই ভয় ইনহেরিটেড। এই বঙ্গভবনে যে ঘটনাগুলো ঘটেছে বিএনপি, সেই বঙ্গভবন থেকেই তার উত্থান হয়েছে। এই বঙ্গভবনে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে জিয়াউর রহমানকে অন্তত 20 বার হত্যা চেষ্টা করা হয়েছে এই বঙ্গভবন থেকে। এই বঙ্গভবন থেকে আব্দুর রহমান বিশ্বাসের জামানাতে বিএনপিকে ক্ষমতাচ্যুত করে মিলিটারি কুয়ের মাধ্যমে জেনারেল নাসিম উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে। এই বঙ্গভবন থেকে ইয়াজউদ্দিন সাহেবকে তারা বসানোর পরও এই বঙ্গভবন থেকেই মানে বিএনপির পতন হয়েছে। এই বঙ্গভবনে তার নিয়োজিত প্রেসিডেন্ট যখন ক্ষমতা, ঠিক সেই সময় তারেক রহমান সাহেবকে ফ্যানের সঙ্গে টানিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। কাজে সেই বঙ্গভবন সম্পর্কে তাদের যে ভয়, এটা প্রথাগত, চিরায়ত এবং চিরন্তন। সেই ভয়টা তারা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। ফলে সেই ভয় থেকে, যেহেতু এই জমানাতে এসে তারা প্রথম তড়িঘড়ি করে রাষ্ট্রপতি চুপ্পুকে বাদ দিয়ে এই যে মির্জা ফখরুল, বা ধরেন এখনো মির্জা ফখরুলকে দিলেন, কদিন পর হয়তো আইরিন খানকে দিলেন, কদিন পর হয়তো জুবাইদুর রহমানকে দিলেন। এর আগে তো এখানে বি-চৌধুরীর মতো মানুষ তো বেশি দিন থাকতে পারেননি। কিন্তু সমস্যাটা তো ওখানে নয়। সমস্যা হলো যে আপনি যেই জায়গাটাতে ভয় করবেন, যে বিষয় ভয় করবেন, ওটাই আপনাকে খাবে। বনের বাঘে কখনো খায় না মানুষকে, যেভাবে মনের বাঘে খায়। এখন এই সরকার একেবারে প্রথম দিকে এসে এই যে বঙ্গভবন সম্পর্কে তার যে অতীতের কুস্মৃতি, অতীতের আতঙ্ক, অতীতের ভয়, এটা এই 6 মাসের মধ্যে আবার নতুন করে এলো। দ্যাট উইল বি হিউজ প্রবলেম। বিশাল একটা সমস্যা দেখা দিবে বিএনপির জন্য। এটা হলো প্রথম। 2 নম্বর হলো যে এটি কেবলমাত্র বঙ্গভবন সংক্রান্ত না। এই বঙ্গভবনকে কেন্দ্র করে যে মার্কিন ডিপ স্টেটের একটা চাল, এই বঙ্গভবনকে কেন্দ্র করে জুডিশিয়ারি, অর্থাৎ একটা জুডিশিয়ারি যে একটা কু হওয়ার যে একটা চাল, এটা কিন্তু শেখ হাসিনা জমানাতেও এই জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রধান বিচারপতির পদে থেকে এস.কে. সিনহা, তিনি শেখ হাসিনাকে উচ্ছেদ করবেন, এরকম একটা আতঙ্ক শেখ হাসিনার মধ্যে ছড়িয়ে পড়েছিল। আদৌ বাংলাদেশে কু করা সম্ভব কিনা, বা জনাব এস.কে. সিনহা এই কাজটা করতে পারতেন কিনা, বা আদৌ করতেন কিনা, আবার সেটা সম্ভব হতো কিনা, এটা অ্যাবসলিউটলি। যেমন পাকিস্তানে একবার ইফতেখার সাহেব, চিফ জাস্টিস ইফতেখার সাহেব, তিনি একটি জুডিশিয়াল কু করে ফেলেছিলেন, যার ফলে জেনারেল পারভেজ মুশাররফ ক্ষমতাচ্যুত হয়েছিল। তো সেইভাবে এস.কে. সিনহা কি শেখ হাসিনাকে করতে পারতেন কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু শেখ হাসিনা ভয় পেয়ে গিয়েছিলেন। এবং সেই ভয় পাওয়ার কারণে কি হলো, তিনি এস.কে. সিনহাকে যেভাবে আউট করলেন, এবং ওই আউট করার ফলে সুপ্রিম কোর্টে যে শূন্যতা তৈরি হলো, এস.কে. সিনহার পরে যে শূন্যতা তৈরি হলো, সেই শূন্যতার কারণেই শেখ হাসিনার পতন হলো, ওই মানে যাকে বলা হয় সুপ্রিম কোর্ট থেকে, বঙ্গভবন থেকে নয়, ক্যান্টনমেন্ট থেকে নয়।
তার পতনটা হয়েছে কিন্তু মানে সবাই দায়ী করে এই ছাত্র আন্দোলন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি ক্যান্টনমেন্ট সবকিছু মানে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল, সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নিতে বলা হয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যাপারে, ওটা যদি তড়িঘড়ি করে নেওয়া হতো, ছেলেরা কিন্তু ঘরে ফিরে যেত, তাদের কোনো মুখ থাকতো না। কিন্তু মাত্র 2 সপ্তাহ শুনানির জন্য পিছিয়ে দেওয়ার কারণে এই যে ক্ষোভটা চলে গেল, ফলে কি হলো, যে ভয় শেখ হাসিনা করছে জুডিশিয়াল কু, তার সবচেয়ে অনুগত লোকদেরকে তিনি জুডিশিয়ারিতে দিয়েছিলেন এবং বিচারপতিদের অভিশংসনটা আবার সংসদের হাতে নিয়ে গিয়েছিলেন। এসকে সিনহা যেভাবে সেপারেশন মাজদার হোসেন মামলার আলোকে যেভাবে সুপ্রিম কোর্টের জন্য আলাদা একটি সেক্রেটারিয়েট গঠন করে মন্ত্রণালয়ের বাইরে পুরো জুডিশিয়ারিটাকে সুপ্রিম কোর্টের আন্ডারে আনতে চেয়েছিলেন, পুরো জিনিসটা শেখ হাসিনা উল্টে দিয়েছিলেন। এবং পরবর্তীতে এসকে সিনহার পর যারাই আসেন তারা শেখ হাসিনার এত অনুগত, যেটা লোয়ার কোর্টে মানে লোয়ার কোর্টেও এত আনুগত্যটা সরকারের প্রতি কেউ দেখায় না। আপনারা জানেন যে লোয়ার কোর্টের অনেকগুলো কোর্ট আছে, যেমন একটা মেরিন কোর্ট আছে, মানে বিআইডব্লিউটিসির ভবন একজন ম্যাজিস্ট্রেট বসে, ওয়াসাতে একজন ম্যাজিস্ট্রেট আছে, ঢাকা সিটি কর্পোরেশন একজন ম্যাজিস্ট্রেট আছে, র্যাবে ম্যাজিস্ট্রেট আছে, এরকম অনেকগুলো কোর্ট আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো কোর্ট আছে। এখন এই কোর্টগুলো স্ব মন্ত্রণালয় বা বিভাগের প্রধানকে, ওই জাতীয় রাজস্ব বোর্ডের একটা কোর্ট আছে এরকম, তারপরে ভ্যাট অ্যাপিলেট কর যেটা কোর্ট, তার সাথে সাথে একটা শ্রম আদালত আছে, এরকম অসংখ্য কোর্ট আছে। যেমন শ্রম আদালত এখন শ্রম মন্ত্রণালয়ের যতটা না দাবিদারি করে, বা এনবিআর এর যে ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ওখানে যে কজন বিচারকরা আছেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের, তারা এনবিআর এর চেয়ারম্যানকে যতটা প্রিভিলেজ বা পাত্তা দেয়, তার চেয়ে 1000 গুণ সুপ্রিম কোর্ট শেখ হাসিনার জমানাতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে দিত। এমনকি হারুনকেও, মানে পুলিশ কর্মকর্তা হারুনকেও চিফ জাস্টিস প্রিভিলেজ দিতেন। ছাত্রলীগের সভাপতি গিয়ে তার সঙ্গে দেখা করতেন। এরকম একটা অবস্থায় শেষ দিকে তিনি নিয়ে গিয়েছিলেন। এই যে তার যে আতঙ্ক হয়ে সে পুরো সুপ্রিম কোর্টের যত পাওয়ার আছে সব পাওয়ারগুলো কাটছাট করে দিয়ে দিয়েছিলেন। ফলে সেই সুপ্রিম কোর্ট মানে একটা বড় মুরগি, একটু পাখা নাই, দৌড়াতে পারে না, ফলে তার প্রতিপক্ষ কপ করে তাকে ধরে ফেলতে পারে। তদ্রুপ সুপ্রিম কোর্টে এইভাবে করা হয়েছে। এখন এই যে আতঙ্কের ফলে কি হলো, এখন বঙ্গভবনে যে আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি, তার পরিবর্তে ধরুন বিএনপি তার নিজেদের রাষ্ট্রপতি দিল। এখন এমন একজন রাষ্ট্রপতি যদি তারা দেয় এবং তার কোনো রকম ক্ষমতা, তার কোনো রকম কানেক্টিভিটি, কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্স, সে 10 জন মানুষকে ডাকবে, রাষ্ট্রপতি তার নিজের ইচ্ছা মতো মন্ত্রণালয় থেকে শুরু করে তার জিনিসটা চালাবে, যে একটা ইন টাইম অফ ক্রাইসিস যেন বিএনপির পক্ষে এই রাষ্ট্রপতি কাজ করতে পারে, সেই সুযোগ তো বিএনপি রাখবে না, বিকজ রাষ্ট্রপতিকে নিয়ে তার ভয়। যদি এখানে ডক্টর ইউনূস থাকতেন, বা এখানে যদি ধরেন সেপারেশন পাওয়ার রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে যদি এই মির্জা ফখরুলকে ওইভাবে এম্পাওয়ার্ড করা হয়, তাহলে বিএনপির ক্রাইসিস মোমেন্টে মির্জা ফখরুল তাকে সাহায্য করতে পারবে। কিন্তু দেখা গেল মির্জা ফখরুল সাহেবকে যদি চুপ্পু সাহেবের মতো করা হয়, তাহলে আগামীতে ইয়াজউদ্দিন সাহেব যে কাজটা করেছেন, ঠিক আগামীতে ঠিক সেম কাজটি এই মির্জা ফখরুল সাহেব বা জুবাইদুর রহমান অথবা জায়মা রহমান যদি সেখানে থাকেন, তারাও সেই কাজটি করতে বাধ্য হবেন। দেয়ার ইজ নো ওয়ে। এই কাজগুলো আতঙ্ক থেকে হয়। তো বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আফসোস হচ্ছে যে তারা এই তাদের যে লিগেসি আছে রাজনীতিতে, সেই লিগেসির মধ্যে ব্যাড লিগেসিটা আসলে ব্যাড হয় না, এখানে হয়তো ইংরেজি অন্য কোনো শব্দ, যে তাদের যে আতঙ্ক আছে বঙ্গভবন সম্পর্কে, সে আতঙ্কটা আবার ঘুরে ফিরে সেখানে এলো। 2 নম্বরে যেটা আসছে সেটি হলো যে এই বঙ্গভবনকে কেন্দ্র করে
আমাদের ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কেন্দ্র করে, রাজনৈতিক দলকে কেন্দ্র করে আমেরিকার যে একটা মাস্টার প্ল্যান বা ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসি এখন এলোমেলো হয়ে গেছে। তাদের যে কানেক্টিভিটিটা ছিল মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে, জামাতকে কেন্দ্র করে, এনসিপি কে কেন্দ্র করে তাদের যে কানেক্টিভিটিটা ছিল, সেই কানেক্টিভিটিটা এখন আবার তারা নতুন করে এদের কাছ থেকে মাথা সরিয়ে অন্য জায়গাতে নিয়ে গেছে। তাহলে এই যে মার্কিন ডিপ স্টেট, তারা তাদের সমর্থন বা তাদের যে সকল রিক্রুটমেন্ট ছিল সেগুলো থেকে তারা একেবারে অ্যাকশন এইডের মতো তারা সেখান থেকে তাদের সমস্ত প্রজেক্টগুলো নিয়ে দিল্লিতে চলে গেছে। এখন দিল্লিতে গিয়ে এটা কি রয়ের উপর দিল, আওয়ামী লীগের উপর দিল, নাকি জামাতের উপর দিল, নাকি আবার বিএনপির সাথে তারা একটা ভালো সম্পর্ক স্থাপন করে ফেলেছে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এর ফলে আমেরিকার মতো একটা বৃহত্তর শক্তি যদি এখানে সরকারের সাথে কন্ট্রাডিক্ট করে এবং কনফ্লিক্ট করে এবং এই দুর্বলতম সময়, তাহলে সেটা সামাল দেওয়া কোনো অবস্থাতেই বিএনপির পক্ষে সম্ভব হবে না। ফলে এই যে সুপ্রু সাহেবকে সরানো হলো, এটা আগামী রাজনীতিতে একটা যুগান্তকারী ঘটনা ঘটবে। এবং এই চুপ্পুর এই ঘটনায় এই যে হঠাৎ করে তাকে বাদ দিয়ে দেওয়া, এটা যে কারণে করা হোক না কেন, ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ গ্রেটেস্ট পলিটিক্যাল ব্লান্ডার। এই সরকারের জমানাতে নয়, গত 10 বছরের মধ্যে সবচেয়ে বড় একটা পলিটিক্যাল ব্লান্ডার হিসেবে এটা চিহ্নিত হয়ে যাবে। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।